ইয়ন যখন তার জ্যাকেট খুলে দেখায় সে হোয়াইট টিমে আছে, সাথে সাথে সানজের মাথায় যেন একদম আকাশ ভেঙে পড়ে। আমাদের তখন 1 ঘন্টা আগের দৃশ্য দেখানো হয়। সানজে গিয়ে মিস্টার হংকে বলে, আমি হোয়াইট দলের প্রতিনিধি হিসেবে পদত্যাগ করছি। সানজে থেমে আরও বলে, সেদিন কাট কাটতে গিয়ে আমার পায়ে অনেক ব্যথা পেয়েছিলাম, তাই আমার বদলে ডম্পির দাদিমা প্রতিনিধির কাজ করবেন। ডম্পির দাদি বলেন, মিস্টার হং, আপনি এভাবে তাকাচ্ছেন কেন? আমি 1967 সালে শিনসু হাই স্কুলের রেলি দলের প্রধান ছিলাম, তাই আমাকে দেখে মনে করো না আমি পারবো না। 30 মিনিট আগে ইয়নবন গিয়ে হংকে বলে, জনাব হং, আপনার কি মনে হয় ন্যায় বিচার বলতে আসলে কি বোঝায়? ইয়ন তারপর ল্যাটিন ভাষায় একটা প্রবাদ বলা শুরু করে, যার অর্থ আকাশ ভেঙে পড়লেও ন্যায় বিচার হোক। সে প্রচণ্ড রাগ দেখিয়ে বলে, আমি ছাত্রদের একদম সামনে থেকে সাদা বল তুললাম, কিন্তু তারা যখন আমাকে ব্লু হয়ে খেলতে দেখবে তখন তারা আমাকে কি বলবে? বলবে টিচার ইয়নবন চিটিং করেছেন। বর্তমানে ইয়ন বলে ওঠে, টিম হোয়াইট, বিজয়ের জন্য প্রস্তুত হও। সানজে গিয়ে ধরে তার ভাতিজাকে। সে বলে, হানগুল, তুমি কি আমার সাথে গেম খেলতেছো? হানগুল জানায়, একদম না। সুজিন দেখেছে মিস্টার হং টিচার ইয়নের বল অদল বদল করতে। চৈজুন গিয়ে সুজিনকে বলে, তুমি না বলেছিলে তোমাদের হোমরুম শিক্ষক আমাদের টিম হয়ে খেলবেন? সুজিন জানায়, সে টিম হোয়াইটে আছে না ব্লুতে, এসব কে পরোয়া করে। ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন প্রিন্সিপাল স্যার। তিনি বলেন, 2025 সালের শিনসু ক্রীড়া উৎসব শুরু করা যাক। আমরা আজকে এখানে 3টা গেম খেলবো, যে বেশি জিতবে সে বিজয়ী। তো আমরা প্রথম যে গেম খেলবো সেটা হলো দৌড় প্রতিযোগিতা। বাঁশি বাজানোর দায়িত্বে ছিলেন টিচার জিন। তাকে দেখে এগিয়ে আসেন হাইসুক। তিনি বলেন, বাপরে, দেখো কে এসেছে। তুমি কি মনে করো তুমি ন্যাশনাল অলিম্পিক খেলা পরিচালনা করতে এসেছো নাকি অন্য কিছু? জিন এগিয়ে এসে জানান, আমি কি দেখতে এতই সুন্দর যে তুমি আমাকে চিনতে পারছো না? তিনি বাঁশি দিয়ে টিম হোয়াইট আর ব্লুকে রেডি হতে বলেন। হানগুল তার চাচাকে জানায়, চাচা, আমি তোমার উপর ভরসা করলাম। এটা বলে সে চলে গেলে ডম্পির দাদি সানজের দিকে এগিয়ে আসেন। তিনি বলেন, তুমি না বলেছিলে কাট কাটতে গিয়ে তোমার পায়ে ব্যথা হয়েছে, তুমি চলে যেতে পারো, আমি সব সামলাবো। এগুলো দেখে ইয়ন অবাক হয়ে যায়। সে ভাবে, তাহলে কি মিস্টার সানজে খেলবে না? প্রথম দৌড় হবে টিম হোয়াইট থেকে ইয়ন বোম আর টিম ব্লু থেকে মিস্টার হং এর। এগুলো ভাবতে গিয়ে খেয়াল করে মিস্টার হং ইতিমধ্যেই দৌড় দিয়ে দিয়েছেন। তাদের দুজনের হাতেই একটা লাঠি আছে। তাদের কাজ সবার আগে গিয়ে লাঠিটা তাদের দ্বিতীয় প্রতিযোগীর হাতে দেওয়া। ওদিকে সানজে পাগল হয়ে যায় এটা ভেবে যে ইয়ন যখন কিছুটা এগিয়ে যায় মিস্টার হং কেন তাকে ফাউল করছেন। মিস্টার হং তাড়াতাড়ি গিয়ে তার লাঠিটা তারই দলের একজনকে দেন। ওদিকে ইয়ন হালকা দেরি করে তার লাঠিটা তার দলের একজনকে দেয়, আর সেটা আর কেউই না, তাদের দলের ডম্পির দাদিকে। এই রাউন্ডে ডম্পির দাদি একদম কচ্ছপের মতো দৌড়াচ্ছিলেন। 야, 어떡하냐, 강별? সুজিন তখন হানগুলকে বলে, ইভিল হানগুল, তোমরা তো এই রাউন্ডে হারবে, মনে হয় ফিনিশিং ফিতা আমরাই কাটবো। তখনই ডম্পির দাদি লাঠি এনে হানগুলকে দেন। হানগুল টিম হোয়াইটের পক্ষ থেকে দৌড় দেয়, কিন্তু হানগুল আসলে দৌড়ের গেমে অনেক ভালো প্লেয়ার ছিল। চৈজুন দেখে বলে, ও এত স্পিডে দৌড়াচ্ছে কিভাবে? কথা ছিল হানগুল তাড়াতাড়ি দৌড়ে এসে ডম্পিকে লাঠিটা দিবে আর ডম্পি গিয়ে ফিনিশিং ফিতা কাটবে, কিন্তু তখনই হানগুল হয়তো ইচ্ছা করে সুজিনকে উইং দেওয়ার জন্য তার লাঠি অনেক দূরে ফেলে দেয়, কিন্তু সেখানে একটা কুকুর গিয়ে লাঠিটাকে স্পাইডারম্যানের মতো ক্যাচ করে ফেলে আর ডম্পি দৌড়ে যায় কুকুরের কাছে লাঠি নেওয়ার জন্য। ওদিকে টিম ব্লু থেকেও সুজিন দৌড় শুরু করে দিয়েছে। প্রিন্সিপাল তারপর বলেন, অবশেষে টিম হোয়াইট থেকে ডম্পি দৌড় দিয়েছে, এখন যে আগে গিয়ে ফিনিশিং ফিতা কাটবে প্রথম রাউন্ডে তারই বিজয় হবে। কিন্তু খুবই নির্মমভাবে টিম ব্লু এই রাউন্ডে টিম হোয়াইটকে হারিয়ে দেয়। ওদিকে ইয়ন আর সানজি একদমই হতাশ হয়ে যায়। ডম্পি গিয়ে ধরে হানগুলকে। সে বলে, তুমি একটা সহজ লাঠি কিভাবে কঠিন করে দিলে? হানগুল জানায়, তোমাকে প্র্যাকটিস করার সময় লাঠির দিকে ফোকাস রাখতে বলেছিলাম, তুমি কেন ধরতে পারলে না? ডম্পির দাদি কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়েন। তিনি বলেন, বাপরে, আমার কৃত্রিম পাটা মনে হয় নষ্ট হয়ে গেল, আমার মনে হয় না আমি আর দৌড়াতে পারবো। প্রিন্সিপাল স্যার মাইকে ঘোষণা করেন, প্রথম রাউন্ডটা সত্যি অনেক সুন্দর ছিল। 3 রাউন্ডের মধ্যে টিম ব্লুর বর্তমান মার্কস 1 আর টিম হোয়াইটের 0। পরবর্তী রাউন্ড কিছু সময় পর অনুষ্ঠিত হবে। ইয়ন তখন এগিয়ে এসে সানজেকে লাথি মারে। এরপর বলে, তাহলে তোমার কথা সম্পূর্ণ মিথ্যা। আমি শুনেছিলাম কাট কাটতে গিয়ে তোমার পায়ে ব্যথা হয়েছিল, কিন্তু পুরোটাই মিথ্যা। সানজে জানায়, হ্যাঁ, আমাকে মিথ্যা বলতে হয়েছিল, কারণ আমি আমার ভাতিজাকে কথা দিয়েছি। ইয়ন সাথে সাথে বলে, তুমি না সেই ব্যক্তি যে বংশীকে বলেছিল বাবা তোমার জন্য পদক আনবই? সানজে জানায়, দেখো, আমি এক কথার মানুষ। আমি বংশীকেও প্রতিশ্রুতি দিয়েছি, আবার আমার ভাতিজাকেও। এটা আমাকে পাগল করে দিচ্ছে, তাই আমি খেলাতে অংশ নিব না। ইয়ন হঠাৎ মাটিতে বসে পড়ে। সে বলে, কি হলো বুঝলাম না, আমি মাটিতে বসলাম কেন? হয়তো আমার পায়ে বেশি দৌড়ানোর জন্য সমস্যা হয়েছে। তারপর সে বলে, যেহেতু আমি বসেই পড়লাম তাহলে কিছু কথা বলবো। ডম্পির দাদির স্বপ্ন ছিল বহু বছর পর সে আবারও ক্রীড়া উৎসবে একজন রানার হবে, এমনকি তার কৃত্রিম জায়ান্টগুলোও খুলে গেছে। তুমি কি তার জন্য পদক আনতে পারবে না?
সানজে তারপর তার ভাতিজার কথা স্মরণ করে। সে জানিয়ে দেয় সে পারবে না। ইয়ন দৌড়ে যায়, তারপর আবারও ফিরে এসে বলে, শেষবারের মতো বলবো, এটাই শেষবার। তুমি যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো আর জিতে যাও, তাহলে আমি বলবো কেন ওই দিন তোমার সাথে রাগ করেছিলাম। আমরা দেখতে পাই চৈজুন এসেছে ইয়নের জন্য কফি নিয়ে। সেই ইয়নের টেবিলের উপর দুইটা টিফিন ব্যাগ দেখতে পায়। একটা ছিল চৈজুনের পক্ষ থেকে সেই ব্যাকস্যুপ মুরগের স্যুপ, যেটা ইয়ন এখনো খায়নি, কিন্তু দ্বিতীয় টিফিনের সব খাবার সাফ। আর সেই টিফিনের উপর সানজের দেওয়া চিঠিতে লেখা, খালি পেটে দৌড়ানো তোমার জন্য অনেক খারাপ হবে। এটা দেখে চৈজনের ভেতর একদম আগুন জ্বলে ওঠে। একটু পর মাইকে প্রিন্সিপাল ঘোষণা করেন, এখন হবে দ্বিতীয় রাউন্ডে রশি টানা খেলা। টিচার উই বলেন, যদি ব্লু টিম জিতে যায় তাহলে আর তৃতীয় রাউন্ড খেলা হবে না, মেডেল ব্লুকেই দেওয়া হবে। ইয়ন তার দলকে বলে, যারা খেলা থেকে পালিয়ে গেছে আমরা তাদের ভুলে যাই এবং আমাদের সেরাটা দিই। ইয়ন এবং চৈজুনরা মোজা পরে রেডি হয়। প্রিন্সিপাল বলেন, হোয়াইট টিমের একজন খেলোয়াড় কম আছেন, দেখা যাক হোয়াইট টিম কিভাবে এই বিপর্যয় মোকাবেলা করে। জিন যখন বাঁশি বাজাবেন তখন ব্লু থেকে একজন বলে ওঠে, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তখন ইয়নরা সবাই কিছু একটা দেখে প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ হোয়াইট টিমের হয়ে এখন যে খেলতে আসছে সে তাদের প্রচন্ড কাঙ্ক্ষিত ব্যক্তি সানজে। উই মাইকে বলে উঠেন, ও মাই গড, মাঠে সানজে এসে হাজির হয়েছে। হোয়াইট টিম এবার শিওর জিতবে। সানজে বলে উঠে, আমি টিম হোয়াইটে প্রবেশ করছি দলের প্রতিনিধি হয়ে, আর আমি যখন হুই বলবো তোমরা সবাই হুইয়া বলবে। রেফারির সংকেত দিলে সাথে সাথে খেলা শুরু হয়ে যায়। খেলা চলতে থাকলে কোন দল জিতবে সেটা আমরা বুঝতে পারি না, কারণ প্রত্যেকের স্কোরই সমান ছিল। তখনই চৈজন আর সানজেরা একদম সামনে এগিয়ে আসে। চৈজন সামনে থেকে বলে, আমি এজন্য তোমাকে বিশ্বাস করি না, তুমি সবসময় মানুষকে তোমার উপর বিশ্বাস করাও, তারপর খুবই বাজেভাবে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করো। সানজে বলে উঠে, আমি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করিনি, বরং সবার পক্ষ হয়ে খেলেছি। আমরা দেখতে পাই ওই দিন স্কুলের কিছু বদমাশ ছেলেরা চৈজনকে অনেক মারছিল, কারণ চৈজন তাদেরকে চাঁদা দেয়নি। ছেলেগুলো তার ব্যাগ ছিনিয়ে নেয়। তখন কেউ একজন এসে ওই বদমাশগুলোকে লাথি দিয়ে ফেলে দেয়। সে আর কেউই না, বরং সানজে। বদমাশগুলো পালাতে চাইলে সে তাদের ডাক দেয়, তারপর চৈজনের ব্যাগ ঠিক করে দিতে বলে। সানজে বলে ওঠে, চৈজন, যাকে আমি অভিভাবকের মতো সম্মান করি, কারণ সে জানে কিভাবে বাচ্চাদের লালন পালন করতে হয়, তো তোরা যদি তার সাথে লাগতে আসিস তাহলে এক ধাবায় হসপিটালে পাঠিয়ে দিব। বিকেলবেলা স্কুল শেষ করে যখন সানজে পার্ট টাইমে কাজ করতে আসতো, তখন চৈজন হানগুলের দেখভাল করতো। এমনকি সে বই পড়ে সানজেকে কবিতা মুখস্থ করাতো। কিন্তু সানজে জানায়, আমি তো কয়েকদিন পর আর কলেজে যাব না, যদি আমি কিছু টাকা পাই তাহলে হানগুলের জন্য কিছু ফর্মুলা কিনবো। এমনকি আমার কাছে টিউশন ফি দেওয়ার মতো কোনো টাকা নেই, আমি কিভাবে বোকার মতো পড়াশোনা চালিয়ে যেতে পারি, তাই এই কবিতা পড়া বন্ধ করো। কিন্তু চৈজন বলে, তাহলে আমি টিউশন ফি দিব। এটা বলে চৈজন বই থেকে কবিতা পড়তে শুরু করে। সানজেও সেভাবে রিপিট করে। কবিতাটা সানজে কাজের ফাঁকেও আয়ত্ত করে ফেলে। চৈজন বর্তমানে বলে, আমি জীবনে কখনো কিছু নিয়ে আফসোস করিনি, কিন্তু আমার একমাত্র আফসোস তোমাকে সাহায্য করা। হঠাৎ প্রিন্সিপাল বলে ওঠেন, টিম ব্লুর অবস্থান খুবই পেছনে, মনে হচ্ছে টিম হোয়াইট জিতে যাবে। সানজে তারপর তার সেই গরুর শক্তি ব্যবহার করতে শুরু করে এবং খুবই বাজেভাবে টিম ব্লুকে হারিয়ে দেয়। এগুলো দেখে সানজে, ইয়ন এবং পুরো টিম খুশিতে বাকবাকুম হয়ে যায়, শুধুমাত্র একজন ব্যক্তি ছাড়া, সে হানডুল। ওদিকে টিম ব্লুতে থাকা মিস্টার হং, সুজিন সহ সবাই হতাশ হয়ে পড়ে। প্রিন্সিপাল ঘোষণা করেন, টিম হোয়াইট এবং ব্লুর অবস্থান বর্তমানে একদম সমান সমান। ফাইনাল রাউন্ডে যে জিতবে সেই পাবে 2025 সালের শিনসু হাই স্কুলের ক্রীড়া উৎসবের পদক। আমরা তখন এক সুন্দরী মহিলাকে দেখতে পাই যে সানজের বাড়িতে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু গেট লক করার কারণে সে ঢুকতে পারছিল না। ফিলিপ এসে বলে, তুমি কে? মহিলাটি আমতা আমতা করে বলে, আমি মিস্টার সানজের সাথে দেখা করতে এসেছি। ফিলিপ তারপর ওনাকে বলে, সানজের সহ সবাই বর্তমানে স্কুলের ক্রীড়া উৎসবে আছে, মহিলাটি পরে আসবো জানিয়ে চলে যায়। 3 নম্বর খেলাটা হচ্ছে পাথর ছোড়া। উপরে একটা বাক্স এবং নিচে পাথর, যে পাথর ছুঁড়ে আগে বাক্স ভাঙতে পারবে তারই জয় হবে। তারপর শুরু হয় একে করে পাথর ছোড়া, কে কার আগে ভাঙতে পারে। এখানে যার যত ক্ষোভ আছে সব পাথর ছুঁড়ে প্রকাশ করে। কিন্তু হোয়াইট টিমের জন্য দুর্ভাগ্যের বিষয়, ইতিমধ্যে টিম ব্লু তাদের বাক্স থেকে কিছু অংশ খুলে ফেলেছে। সানজে যখন বিষয়টা লক্ষ্য করে 3-4টা পাথর হাতে নেয়। ঠিক এরপরেই সুজিন, হানগুল আর টিম ব্লুর মুখ একদম কালো হয়ে যায় এবং টিম হোয়াইটরা প্রচন্ড উচ্ছ্বাসিত হয়ে পড়ে, কারণ সানজে সবার আগে পাথর ছুঁড়ে তাদের বাক্স খুলে ফেলেছে। হানগুল লক্ষ্য করে এসব দেখে সুজিন চুপি চুপি কান্না করছে। বাড়িতে বসে সানজে মেডেলটা পরিষ্কার করছিল। হানগুল সামনে এসে বলে, বিশ্বাসঘাতক। সানজে জানা, তুমি তোমার চাচাকে কিভাবে বিশ্বাসঘাতক বলতে পারো?
그랬노? তুমি আমাকে যা যা বলেছিলে আমি তাই করেছি। আমি এখন পর্যন্ত অন্য ছেলেদের মতো সিগারেট বা অ্যালকোহল খাইনি। তুমি আমাকে শিকড়দের কথা শুনতে বলেছিলে, তাই আমি সবসময় শিকড়দের সামনে মাথা নত করেছি, ইভেন আমি কোনো ভুল না করলেও। কিন্তু আমার একমাত্র পরিবার কিভাবে পারলো আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে? সঞ্জয় জানায় আমি কিছু জানি না। আমি কেন পাগলের মতো রশি টানলাম সত্যি আমার কিছু মনে নেই। ইয়ন তখন বিজয়ের খুশিতে গান বাজিয়ে ছাদে নাচতে শুরু করে, কিন্তু হঠাৎ ইয়ন থেমে যায়। তার মনে পড়ে সে সানজেকে বলেছিল যদি তুমি টিম হোয়াইটের হয়ে পদক এনে দাও তাহলে বলবো কেন আমি সেদিন তোমার সাথে এরকম রাগ করেছিলাম। ইয়ন তার মুখে থাবা দিয়ে বলে কিভাবে আমার মুখে এমন কথা আসতে পারলো, আমি এখন কিভাবে তার কাছে এসব খুলে বলবো। তারপর আমরা সুজিনের বাবা মাকে দেখি, তার বাবা একটি জন উন্নয়নমূলক ভিডিও বানাবেন। হঠাৎ সুজিনের মা বলেন সুজিন যে ফিতা কেটে বিজয়ী হয় ওই ফুটেজটা রাখলে কেমন হয়। তখন সেখানে মুখ মেঘলা করে সুজিন প্রবেশ করে। তার বাবা বলেন পরীক্ষায় ফেল করলেও তুমি এত কাঁদো না, তাহলে আজ কেন তো আবেগ ঝরে পড়ছে। চৈজন তখন সুজিনকে বলে আমি তোমাকে এর ক্ষতিপূরণ দিব, যেভাবেই হোক পরীক্ষার রেজাল্টে তোমার নাম্বার 1 থাকবে, আমি কথা দিলাম। তখন সুজিন এগিয়ে এসে ভিডিওটা দেখে, কিন্তু সে অবাক হয়ে দেখে যেখানে ব্লু টিম জিতেছে সেখানে কেন হানগুল হাসছে। রাতের বেলা হানগুল সুজিনের সাথে দেখা করে সেই মেডেলটা দিয়ে দেয়। হানগুল বলে তুমি চাইলে এটা রেখে দিতে পারো, আমার বাড়িতে এরকম স্টুপিড মেডেলের দরকার নেই, তাছাড়া এটা শোনারও না, কিপটা প্রিন্সিপালের অর্ডার করা একটা সস্তা প্লাস্টিক। হানগুল তারপর একটা কেক এনে বলে আসল প্রতিযোগিতা হলো বইয়ের পরীক্ষা, তাই এসব ভুলে যাও আর এটা খাও। হুট করে সুজিন বলে হানগুল তুমি কি আমাকে পছন্দ করো? ওদিকে ইয়ন আর সঞ্জয় এসে তাদের মেডেল বংশীকে দিয়ে দেয়। আর আজকে হচ্ছে সেই দিন যেদিন মেও অ্যানিমেল সেন্টার এই কুকুর ছানাটিকে রিলিজ করে দিবে। ডক্টর যখন বলেন তাহলে এর দায়িত্ব কে নেবে, তখন সঞ্জয় আর ইয়ন দুজনে একসাথে হাত তুলে। ইয়ন বলে অবশ্যই মায়ের যত্ন সবার আগে, তাছাড়া এটা আমার নাম অনুযায়ী রাখা হয়েছে, আমার নাম ইয়ন বোম আর এটার নাম বংশী। সঞ্জয় বলে কি বাজে কথা, বংশীকে তো আমি সবার আগে খুঁজে পেলাম, আমি তাকে ভূমিদোষ থেকে উদ্ধার করলাম, ড্রেন থেকে তুলে বের করলাম। ইয়ন বলে ডক্টর আমি একজন হাই স্কুলের শিক্ষিকা, তাই কিভাবে বাচ্চাদেরকে মানুষ করা লাগে তা আমি ভালো করেই জানি। পরে সঞ্জয় বলে ঠিক আছে এটা তুমি নাও, তবে সপ্তাহে 2 বার অবশ্যই আমাকে বংশীকের সাথে সাক্ষাৎ করে দিতে হবে। ইয়ন যখন স্বাক্ষর করতে যাবে তখন সঞ্জয় থামিয়ে বলে স্টপ, তুমি কি আমাকে খেলার আগে বলনি যে যদি জিতিয়ে দাও তাহলে বলবো সেদিন কেন আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম? ইয়ন বলে হ্যাঁ বলেছিলাম, কিন্তু এটা তো বলিনি যে পদক পাওয়ার পর ঠিক কোন সময় বলবো। সঞ্জয় তারপর ঘড়ি দেখে বলে অবশ্যই তুমি আমাকে 12 ঘন্টা পর এর কারণ বলবে। ওদিকে চৈজন গিয়ে দেখে ইয়নের মা নানহি প্রচন্ড অসুস্থ, তিনি অতিরিক্ত স্ট্রেস কমানোর ওষুধ খেতে গিয়ে তার এই অবস্থা হয়েছে। চৈজন বলে আমি আপনাদের সাথে আপনার মেয়েকে মিলিয়ে দেওয়ার জন্য আমার সব থেকে বড় সিদ্ধান্ত নিব। চৈজনের বড় সিদ্ধান্ত হলো তার নিজের পুরো অফিস সোল থেকে শিনসোতে ট্রান্সফার করা। জানিয়ে রাখি তার সহযোগীর নাম উজিন। সেই সময় সঞ্জয় বংশীকের জন্য কাঠের বাড়ি বানাচ্ছিল। সঞ্জয় একটু পর পর ঘড়ি থেকে বলে 12 ঘন্টা আসতে এত সময় লাগছে কেন? হঠাৎ করে ইয়ন বংশীকে নিচে নামিয়ে ফেলে। সে বলে ও কি খেয়ে এত মলত্যাগ করলো। ইয়ন সেটা পলিথিন দিয়ে তুলতে গেলে সে বলে উঠে আমি কি করব, এটা খুবই গরম, ঠান্ডা হওয়া পর্যন্ত কি আমাদের অপেক্ষা করা উচিত না? সঞ্জয় বিরক্ত হয়ে বলে পলিথিনটা আমাকে দাও। তারপর সে সেটা হাতে নিয়ে সব মলত্যাগ তুলে ফেলে। তারপর নাকের কাছে নিয়ে এসে বলে এটা ফেলে দেওয়ার জিনিস নয়, তুমি এটাকে পরীক্ষা করো তার হজম শক্তি ভালো কিনা, তার পেট খারাপ কিনা। এভাবে সঞ্জয় তারপর বলে বাচ্চাদের মানুষ করানো শুরু হয় তাদের পুপ পরিষ্কার করার মাধ্যমে। ইয়ন সেটাকে নামিয়ে দেয় আর বলে আমি এটা নিয়েছিলাম কারণ এটা দেখতে খুব কিউট ছিল, কিন্তু আমার মনে হয় আমার কারণে বংশী কষ্ট পেতে পারে যদি আমি ঠিকমতো লালন পালন না করি। সঞ্জয় জানায় তুমি যদি সঠিকভাবে লালন পালন শিখতে চাও তাহলে আমি তোমাকে একটা প্যারেন্টিং টিপস দেই, সেটা হলো তুমি ভুল করবে তবুও হাল ছাড়বে না, শুধু ভালোবাসা দিয়ে এটাকে বড় করো। তুমি যদি বাচ্চাকে কষ্টও দাও তবু সে তোমাকে ভালোবাসার জন্য ক্ষমা করে দিবে। টিচার জিন তখন ছুটির দিনেও মার্শাল আর্ট কেন্দ্রে প্র্যাকটিস করছিলেন। হঠাৎ করে হাইসুক বলেন তুমি এভাবে কার সাথে ফাইট করছো? বাতাসের সাথে। আজকাল ড্রামা নাটক তেমন মানুষ দেখে না, তোমাকে তাদের ওখানে নিয়ে গেলে অনেক ভিউজ হতো। তবু এসব কথা জিন উপেক্ষা করে প্র্যাকটিস চালিয়ে যান। সেখানে তখন প্রবেশ করে চৌজনের সহকারী উজিন, তার হাতে কেক। উজিন বলে আমরা উপরতলা একটা অফিস খুলেছি, তাই আপনাদের জন্য কিছু রাইস কেক নিয়ে এসেছি। তারপর উজিন তার কার্ড দিয়ে বলে আমাদের কাজ হচ্ছে মামলায় লড়ে ভিকটিমকে বাঁচানো, পারিবারিক মামলা, ডিভোর্সের মামলা। সাথে সাথে জিন বলে উঠেন ডিভোর্সের কথা উঠলে এই মহিলার চেহারা ভাসে। হাইসুক তখন বলেন খুবই অদ্ভুত আচরণ করছো কেন? তুমি কেন একজন অপরিচিতের সামনে আমাকে অপমান করছো? উজিন তখন বলে অপমানের কিছু নেই, ডিভোর্স আমারও হয়েছে। যাই হোক হাইসুক তোমার ডিভোর্স কখন হয়েছে? হাইসুক জিনকে থাবা দিয়ে বলেন দেখো সে আমার নাম ধরে ডাকলো। হাইসুক জানান 2017 সালে। উজিন হাত মিলিয়ে বলে আমারও 2017 সালে মার্চ মাসে। হাইসুকও বলেন আমারও তো মার্চ মাসে হয়েছে। জিন এসব নাটক সহ্য করতে না পেরে কেক ফেলে রেখে বলেন কি আজব একটা কেক, রাইস কেক, মনে হচ্ছে সত্য ভাত দিয়ে বানাইছে, কোনো স্বাদ নেই।
হাইসুক চিৎকার দিয়ে বলেন, অবশ্যই ভাতের পিঠা আর কেক শক্ত হয়, এটা কি ঝালমুড়ির মতো হওয়া উচিত নাকি? জিন ডাক দেখিয়ে বের হয়ে যান। হাইসুক বলেন, এই লোক সবসময় মাথা গরম করে চলাফেরা করে, এজন্য তার বিয়েও হয়নি। তো বর্তমানে সানজি ইয়নকে বলে, আমি যদি সেদিন কোনো ভুল না করে থাকি তাহলে কেন আমার উপরে তো রেগে গিয়েছিলে? আমরা এক ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ওই দিন আরামের বাবা একটার পর একটা ফোন করছিলেন, কিন্তু ইয়ন ছিল ঘুমে। সে ফোনটা ধরলে আরামের বাবা বলেন, আমি এই মুহূর্তে তোমার বাসার বাইরে, কিছুক্ষণের জন্য বাইরে এসো। তুমি আমার মেসেজের উত্তর দিচ্ছিলে না কেন? এত করে তোমাকে মিস করছিলাম। কিন্তু ইয়ন দরজা না খুললে লোকটা দরজা ধাক্কাতে শুরু করে। ইয়নের জাস্ট ভুল ছিল সেদিন আরামের বাবাকে সোলের স্কুলে বলা, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আরাম নিশ্চয়ই অনেক খুশি আপনার মতো বাবা পেয়ে। ইয়ন সানজাকে বলে, শিনসুতে আসার আগে আমি নিজের কাছে দুইটা প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রথমত, আমি আর কখনো অভিভাবকদের সাথে মিশবো না, আমি কখনোই আমার বাবা মায়ের কাছে ফিরে যাব না। সানজে বলে, তাহলে আমি যদি হানগুলের চাচা না হতাম তাহলে কি তুমি আমার সাথে সম্পর্কে জড়াতে না? ইয়ন না বললে সাথে সাথে হেও বলে ফেলে। ইয়ন অবাক হয়ে বলে, আমি না বলেছি, তবুও কেন মুখ থেকে হে বের হলো? আমার মনে হয় আমার নিউরো ট্রান্সমিশন সিস্টেম খারাপ হয়ে গেছে। সানজে বলে, তাহলে আমি অপেক্ষা করব। হানগুল গ্রাজুয়েট হতে 2 বছর বাকি, আমি 2 বছর অপেক্ষা করব, তারপর আমরা সম্পর্ক করব। সানজে ইয়নকে তার মনের কথা জানিয়ে দেয়। সে বলে, 2 বছর অপেক্ষা করার কোনো ব্যাপারই না, এটা তাড়াতাড়ি চলে যাবে, তাহলে এখন থেকে আমরা আর দেখা করবো না। সানজে তারপর থেমে বলে, 2 বছর পরই না হয় আমরা কফি খেলাম, একসাথে বিভিন্ন উৎসব উদযাপন করলাম, হাত ধরেও হাঁটলাম, কিন্তু তুমি যদি এটা চাও না তাহলে আমি কখনো এটা করব না। আমি 36 বছর ধরে ইয়ন বোনের জন্য অপেক্ষা করেছি, তাহলে এই 2 বছরে কি হবে? সানজে তারপর বাড়িতে এসে দিন গুনতে শুরু করে, যেমন আজ 420 নম্বর দিন। সানজে আয়নার দিকে তাকিয়ে বলে, তাহলে আজ থেকে ইয়ন বোনের সাথে দেখা করা চলবে না, আর তার জন্য কোনো ব্যক্তিগত কাজও করা যাবে না। তখনই সানজের ফোনে ওই মহিলার নাম দিয়ে যার নাম্বার সেভ করা ছিল তার কল আসে সানজের কাছে। সকালবেলা হাইসুক আর ইয়ন স্কুলের দিকে যাচ্ছিলেন। তারা সবাই উকি দিয়ে দেখতে পায় সানজে একটা সুন্দরী মহিলার সাথে রেস্টুরেন্টে কথা বলছে। হাইসুক বলেন, এটা সেই মহিলা যাকে আমি ওই দিন সানজের সাথে বাজারে দেখেছিলাম। মিস্টার হং বলেন, মহিলাটি অনেক সুন্দরী, কিন্তু ওই বদমাস সানজের ভাগ্য এত ভালো কেন যে তার সাথে এই মহিলার দেখা হলো। ইয়ন তাকিয়ে দেখে মহিলাটি সানজের হাতে স্পর্শ করছে। ইয়নের মনে পড়ে সানজে কালকে রাত্রেই বলেছিল, আমি 36 বছর ধরে ইয়ন বোনের জন্য অপেক্ষা করেছি, এই 2 বছর আর কত। ইয়ন তারপর রাগ করে বাড়িতে চলে আসে। সে মনে করে দেখে টিচাররা বারবার যে কথা বলছিলেন তা হলো ওই সুন্দরী মহিলা। ইয়ন তারপর আয়নার দিকে তাকিয়ে বলে, ওয়েল, আমি কি দেখতে খুবই সুন্দর? ইয়ন সিদ্ধান্ত নেয় সে আগামীকাল স্কুলে দেবীর মতো সেজে প্রবেশ করবে। হানগুল আর সানজেরা সকালবেলা খেতে বসছিল। সানজে জিজ্ঞেস করে, সুজিনের সাথে তোমার লাস্ট কি হলো? হানগুল জানায়, সব শেষ, আমি নিজ ইচ্ছায় সব শেষ করে দিয়েছি। আমরা দেখতে পাই সুজিন হানগুলকে বলছিল, তুমি কি আমাকে পছন্দ করো? আমি টিভিতে দেখলাম আমি যখন জিতেছিলাম তখন তুমি হেসেছিলে, কিন্তু আমি বুঝতে পারলাম না তোমার হাসার কারণ কি। আমাদের রোমান্স থেকে থ্রিলারে মানায় বেশি। হানগুল অবাক হয়। সুজিন বলে যায়, তুমি কি কখনো শেখ হাসিনা আর খালেদা জিয়াকে একসাথে টেবিলে বসে খেতে দেখেছো? তাহলে আমাদের কি উচিত না একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করা এবং নিজের চেষ্টা এগিয়ে যাওয়া? বর্তমান হানগুল তার চাচাকে বলে, সুজিন আমাকে বলেছে আমি মারা গেলে নাকি সে আমার শেষকৃত্যে হাসবে। হানগুল তারপর বলে, আচ্ছা যাই হোক, তোমার সাথে আমাদের টিচার ইয়নবোমের কি হলো? সানজে গর্ব করে বলে, তোমার চাচা তাকে জালে আটকে ফেলেছেন, আমরা 2 বছর অপেক্ষা করব। হানগুল স্কুলে যাওয়ার সময় তার চাচাকে বলে, তুমি হৃদয় বেগ এগিয়ে দিচ্ছ কেন? এটা তো এতও ভারী না। তখনই কেউ একজন ভিড় থেকে বলে উঠে, বাপরে, দেখতে সে একদম সেলিব্রিটির মতো। সানজে এগিয়ে যায়, দেখে ইয়ন আজকে অবাক করে দেওয়ার মতো ড্রেস পরে স্কুলে এসেছে, কিন্তু সানজে লুকিয়ে যায় এবং সেখান থেকে পালানোর পথ খোঁজে। সানজে তারপর সময় কাটানোর জন্য ডম্পিতে দাদির জমি চাষ করতে আসে। সেখানে কিছু চাচিরা আলোচনা করছিলেন সে এখানে পাগলের মতো চাষ করার জন্য উঠে পড়ে লেগেছে কেন, তাকে এভাবে আগে কখনো কাজ করতে দেখিনি। সানজে মাটি কাটতে কাটতে বলে, আমার নাম সানজে, আমার 2 বছর অপেক্ষা করা কোনো ব্যাপারই না, এগুলো সব বাতাসে বাতাসে চলে যাবে। ইয়ন রাতের বেলা বাড়ি ফিরে আসে, দেখে আজকেও তার চাবি তালার ভেতরে আটকে গেছে। বমশিক ছিল বাড়ির ভেতরেই, তাই ইয়ন বলে উঠে, বমশিক, চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি খুলছি। কিন্তু তবু ইয়ন চাবি দিয়ে তালাটা খুলতে পারে না। সানজে তখন চিকেন চপস্টিক নিয়ে যাচ্ছিল, সে হঠাৎ ইয়নকে দেখে থমকে যায়। সানজে পালিয়ে যেতে চাইলে ইয়ন তাকে থামিয়ে ফেলে। সে বলে, তুমি কি এইমাত্র ডেন্টাল কেয়ারের পাশের দোকান থেকে এই চিকেনটা নিয়ে এসেছো, তাই তো? আগে দরজাটা খোলা যাক, পরে দরকারের কথা বলবো। ইয়ন তারপর জানায়, আগেরবার যেভাবে দেয়াল টপকে আমার জন্য দরজা খুলে দিয়েছিলে এটা আবারও করো। কিন্তু সানজে ইয়নের দিকে একবারও তাকায় না, কারণ সে কথা দিয়েছে ইয়নের সাথে এই 2 বছর দেখা করা, কথা বলা কিছুই করা যাবে না, যা হবার 2 বছর পরই হবে। তাই সানজে আবারও দৌড়ে পালানোর পথ খুঁজে। পেছন থেকে ইয়ন চিৎকার করে বলে উঠে, কাপুরুষ কোথাকার। সানজে বাড়ি ফিরে চিকেন চপস্টিকটা হানগুলের হাতে তুলে দেয়।
সে হানগুলকে বলে তুমি কি এই স্কুল ছেড়ে অন্য কোথাও ভর্তি হতে চাও? হানগুল জানায় না, আমি এমনটা করবো কেন। সানজে বলে ওকে সমস্যা নাই। আচ্ছা, টাইম মেশিন কি খুব তাড়াতাড়ি আবিষ্কার হবে না? বিজ্ঞানীরা বসে বসে কি ঘোড়ার ঘাস কাটছে? তাদের আরো পরিশ্রমী হওয়া উচিত। ইয়ন অনেক কষ্টে তখন দেয়াল টপকানোর চেষ্টা করছিল। সে ফিসফিস করে বলে, হানগুলের চাচা, সে এই সব কিছু ইচ্ছা করে করছে। সে আমার দিকে তাকায়ও না, কথাও বলে না। তখনই ইয়নের পা ধরে সাহায্য করতে এগিয়ে আসে চৈজুন। ইয়ন তারপর ভেতর থেকে দরজা খুলে দেয়। সে বলে উঠে, তুমি এদিকে কি করছো? চৈজুন জানায়, সৌলে থাকতে হাঙ্গাং রিভারের ওদিকে দৌড়ানোর জায়গা ছিল, কিন্তু শিনসুতে আসার পর আর সুযোগ হয়নি। এদিকে জায়গাটা কিছুটা নির্জন, তাই দৌড়ানোর চেষ্টা করছি। ইয়ন বলে, তোমার সাথে আমার দরকারি কিছু কথা আছে, সময় পেলে এই সপ্তাহান্তে দেখা করো। দিনের বেলা আমরা দেখতে পাই ডম্পিদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ডম্পির দাদি বলে উঠেন, এই জঘন্য চোরটা আমার ক্রীড়া উৎসবের পদকটা নিয়ে গেছে। আমি উঠোনে ঝুলিয়ে রেখেছিলাম আমার চাটাই, কয়েকটা ভাতের পিঠা, সবগুলো নিয়ে গিয়েছে। হাইসুক তখন বলেন, চোরটা হয়তো অনেক খায়, বা সে জানে ডম্পির দাদির ভাতের পিঠা কি মজার। ডম্পি তখন হাইসুকে বলে, আপনার যে বাসায় আমাদের টিচার থাকেন ওখানে তো কোনো সিসিটিভি ক্যামেরা নেই, আমাদের টিচারকে সাবধানে থাকতে বলবেন। ইয়ন তখন চৈজুনকে নিয়ে আসে একটা জাপানিজ রেস্টুরেন্টে। ইয়ন চৈজুনকে কিছু একটা বলতে যাবে, তখনই হাইসুকের কল আসে তার কাছে। ইয়ন কলটা কেটে দেয়। সে চৈজুনকে বলে, এই স্কুলটা প্রত্যন্ত এক অঞ্চলে, তাই ছাত্ররা বিভিন্ন পেশার লোকদের সাথে দেখা করতে পারে না। আমরা কয়েকদিন পর একটা সেমিনার করব, আপনি কি সেখানে স্পিকার হয়ে আসতে পারবেন? চৈজুন বলে, শিনসুতে এসে আমার মামলার বদলে প্রথম কাজটাই হয়ে গেল বক্তৃতা দেওয়া। তখনই ইয়ন বলে, ও মনে পড়েছে, তুমি দুনিয়ার সকল জায়গায় থাকতে এই আজব পাড়াগায়ে কেন অফিস খুলেছ? তখন চৈজুন জানায়, 20 নভেম্বর 2020 একজন অভিভাবকের আক্রমণের পর একজন শিক্ষকের দাঁত ভেঙেছিল। 2023 সালে একজন শিক্ষক নকল করে এক ছাত্রকে 0 মার্কস দিয়েছিলেন। ছাত্রটার অভিভাবক সবার সামনে ওই শিক্ষককে অপমানিত করেছিল। ইয়ন অবাক হয়ে বলে, তুমি আমাকে এসব বলছো কেন? চৈজুন জানায়, আমি আসলে বড়াই করছি, কারণ ওই সময় শিক্ষকের পক্ষ হয়ে আমি সব মামলা জিতেছিলাম। ইয়ন তারপর বাইরে এসে একটু কৌশল করে বলে, আমার এক সহযোগী শিক্ষিকার সাথেও এমন একটা ঘটনা ঘটেছে। ক্লাসরুমে অভিভাবকদের একজন ঢুকে শিক্ষিকাকে চড় মারলেন। 말씀하세요. হঠাৎ চৈজন আর ইয়নরা খেয়াল করে তাদের সামনে দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছে, কিন্তু ইয়ন অবাক হয়ে বলে, পুলিশের গাড়ি কেন আমার বাড়ির সামনে? যমজ ভাই দুটো বলে উঠে, তাড়াতাড়ি আসেন স্যার। তারপর তারা ইয়নকে বলে, ম্যাম আপনি কোথায় ছিলেন? আমি এক লোককে দেখেছি আপনার বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। আমরা সাথে সাথে পুলিশকে খবর দিয়েছি। পুলিশ তখন ভেতরে ঢুকে চোরকে ধরে বলে, তোমাকে চুরির অভিযোগে গ্রেফতার করা হলো, যা বলার আদালতে বলবে। কিন্তু পুলিশ হঠাৎ করে বলে উঠে, এই বদমাশটা এত শক্তিশালী কেন? ইয়ন সেখানে ঢুকলে সানজে পুলিশকে এক ধাক্কায় সরিয়ে দেয়। ইয়ন প্রচন্ড ঘৃণায় বলে উঠে, হানগুলের চাচা কি চুরো?